এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। এজন্য আমি সবাইকে আহ্বান করবো যে তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটি না দেখো তোমরা কিন্তু এগুলো বুঝতে খুবই সমস্যার মধ্যে পড়বে। এবং স্থির তরঙ্গ এটি প্রতি বছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। দেখা যায় বিভিন্ন ভর্তি পরীক্ষাতে, ধরো বুয়েট ভর্তি পরীক্ষা বা বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেখানে রিটেন এক্সাম হয়, সেখানে এই সংক্রান্ত প্রশ্ন প্রতি বছরই পরীক্ষা এসে থাকে। এবং এই বছর যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা আসলে আগামী বছর পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখন আর এমন কিছু নেই যে এক বছর আসলে পরের বছর সেটি আসবে না। তাহলে আমরা ঠিক গতদিন যেভাবে অগ্রগামী তরঙ্গের এই সমীকরণের সাহায্যে আমরা স্থির তরঙ্গের গাণিতিক সমীকরণ প্রতিপাদন করেছিলাম, ঠিক সেইভাবে আমরা এখন অগ্রগামী তরঙ্গের কিছু মান ব্যবহার করব। সেই মান থেকে আমরা স্থির তরঙ্গের সমীকরণ নির্ণয় করব এবং সেখান থেকে সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুগুলো বের করব। এখান থেকে প্রশ্ন আসলে পুরো সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসবে। গ নম্বরে হয়তো বলতে পারে যে স্থির তরঙ্গের সমীকরণটি প্রতিপাদন করো, এরপরে ঘ নম্বরে এটা বলতে পারে যে সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দুর অবস্থান তুমি নির্ণয় করে দেখাও। তো সেরকম একটি প্রশ্নে আমরা এখানে লিখে রেখেছি, যেখানে আমাদের একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে y = 0.5 sin 800 pi t minus 2 pi by 0.5 into x। আমি বিশ্বাস করতে চাই যে তোমরা এই সমীকরণ সমাধান করে বেগ, তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক বের করতে পারবে। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। এখন এই তরঙ্গটি যদি বিপরীত দিকে অগ্রসর হতো, এই তরঙ্গটি ধরো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, যেহেতু এটা মাইনাস দেওয়া আছে, এটি হচ্ছে ধনাত্মক x অক্ষ বরাবর অগ্রসরমান অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন এই তরঙ্গটি যদি বিপরীত দিক থেকে অগ্রসর হয় তাহলে তরঙ্গদ্বয়ের মধ্যে একটি উপরিপাতন হবে। আমি গতদিন উপরিপাতনের নীতিটি বর্ণনা করেছিলাম। তাহলে একটি স্থির তরঙ্গের সৃষ্টি হয়। তোমার কাছে প্রশ্ন করা হয়েছে যে সৃষ্ট স্থির তরঙ্গের সমীকরণ নির্ণয় করতে হবে, তো সেটাতে আমাদের 3 নম্বর রয়েছে। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই স্থির তরঙ্গের কয়েকটি সুস্পন্দ বিন্দু এবং কয়েকটি নিস্পন্দ বিন্দু তোমরা নির্ণয় করে দেখাও। এখন এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে, আমি গতদিন তোমাদের যে প্রমাণটি করিয়েছিলাম যে স্থির তরঙ্গের যে গাণিতিক সমীকরণ যেটি ছিল সেটি ছিল তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে সমীকরণটি কীরকম হবে। এখন যদি এমন হয় যে তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে, এগুলো প্রশ্নে যদি উল্লেখ করা থাকে তুমি এগুলা ব্যবহার করবে, কিন্তু প্রশ্নে যদি উল্লেখ করা না থাকে তোমার এগুলো ব্যবহার করার প্রয়োজন নেই। দেখা যাচ্ছে অনেকেই ক্লাসে আসছো না, যারা আসবে না তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এখন বারবার বলছি ফিজিক্স হচ্ছে এটি একটি ধৈর্য সহকারে করতে হয়। অনেকের কাছে এটি ভালো লাগে, অনেকের কাছে এটি কঠিন মনে হয়, কিন্তু যারা এটার উপর চেষ্টা করবে না এটাকে ভালো লাগানোর জন্য, তারা আসলে এই ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে না। এজন্য বারবার অনুশীলন করার কোনো বিকল্প নেই। এবং আমি তোমাদের আগেই বলেছি যে তোমরা যে কোনো সমস্যায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি চেষ্টা করবো এগুলো সমাধান দেওয়ার জন্য। এখন প্রশ্নে যদি কিছু বলা না থাকে, গতদিন আমরা যে সমীকরণটি বের করেছিলাম সেটি ছিল তরঙ্গ বাহকের মুক্ত প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে। এই সমীকরণটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। সেই ক্ষেত্রে আমাদের y1 ছিল এরকম যে a sin 2 pi by lambda into vt minus x, এবং y2 ছিল a sin 2 pi by lambda into vt plus x। এটা ছিল মুক্ত প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে। আর যদি বলা হয় তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে, তখন আমাদের যে সমীকরণগুলো হবে সেটা আমি লিখে দিচ্ছি, a sin 2 pi by lambda into vt minus x, এবং y2 হবে a sin 2 pi by lambda into vt plus x plus pi। এভাবে কি আসবে, অনেক জায়গাতে আমাদের vt minus x minus pi দিয়ে লিখে, এটা কোনো সমস্যা নয়। আর এই ক্ষেত্রে এটা হচ্ছে তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে। এটার জন্য আমরা যে সমীকরণটা পাবো সেই সমীকরণটি হবে এরকম। এটির জন্য আমরা যে y পাবো
এটি হবে -2a, এখানে ইন্টারচেঞ্জ হবে, কজের জায়গায় সাইন চলে যাবে, এটি হবে সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এবং এই ক্ষেত্রে আমরা যে সমীকরণটি পাবো সেটি হচ্ছে a cos ওমেগা t। এগুলি তোমাদের মাথায় রাখতে হবে। এখন এখানে যেহেতু কিছু বলে দেয়া নেই, প্রশ্ন যদি বলে দেওয়া থাকতো যে বদ্ধ প্রান্তের প্রতিফলিত হয়, এখানে কিন্তু প্রতিফলনের কথা এখানে বলে দেয়া নেই, বলা হয়েছে তরঙ্গটি যদি বিপরীত দিকে অগ্রসর হয়, খুব বিপরীত দিকে। আর আমরা জানি ধনাত্মক x অক্ষ বরাবর অগ্রসরমান অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে এটি, এবং সেটি যদি ঋণাত্মক x অক্ষ বরাবর অগ্রসরমান হয় তাহলে কিন্তু সমীকরণ হবে এটি। এখানে কিন্তু কোনো ফেজ ডিফারেন্সের কোনো কথা আসবে না। এখানে যদি বলা হতো যে বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়ে ফেরত আসছে, তখন আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে এটি সমাধান করতাম। কিন্তু এখন যদি কিছু বলা নেই, তবে এখানে শুধুমাত্র বলা হয়েছে যে এটি বিপরীত দিকে অগ্রসর হচ্ছে, একটি বাম থেকে ডান দিকে যাচ্ছে আর একটি ডান দিক থেকে বাম দিকে আসছে, এবং দুইটার মধ্যে যে সুপারপজিশন হচ্ছে বা উপরিপাতন হচ্ছে, এর ফলে যে স্থির তরঙ্গের সৃষ্টি হবে সেই স্থির তরঙ্গের সমীকরণটি আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটি তোমাদের মুখস্থ রাখতে হবে, এই দুটি সমীকরণ খুবই ইম্পর্টেন্ট, এবং এটি তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে গাণিতিক সমাধান করার জন্য। তাহলে আমরা এটা সমাধানে চলে যাই। তাহলে এখানে আমাদের যে উত্তর দেওয়া আছে, আমরা এটি ক নাম্বার সমাধান করি। আমরা ধরে নিচ্ছি আমাদের যে সমীকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে y1, সেটি হচ্ছে 0.5 sin 800 পাই t minus 2 পাই বাই 0.5 into x। ও আরেকটি কথা বলে নিচ্ছি, সব সময় তোমার যে এইভাবেই ধরতে হবে এরকম নয়। এখন বেশিরভাগ বইয়ে সাধারণ সমীকরণ হিসেবে এটি ব্যবহার করা হয়েছে। এটিকে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তুমি এভাবে ব্যবহার না করে তুমি যদি চাও এভাবে ব্যবহার করতে পারো। এটি ব্যবহার করলে ইকুয়েশনটা আরো সহজ হয়। আমাদের এই প্রদত্ত যে প্রশ্নটি, এটি কিন্তু এই ফরম্যাটে দেয়া আছে। তাহলে আমরা এটি যদি বিপরীত দিকে অগ্রসর হয়, বিপরীত দিকে অগ্রসরমান তরঙ্গের ক্ষেত্রে এটি হবে y2, এটিকে আমরা লিখব 0.5 sin 800 পাই t প্লাস 2 পাই ডিভাইড 0.5 ইন্টু x। এখন আমাদের কাজ হবে আমরা এই দুটি সমীকরণকে উপরিপাতন নীতির মধ্যে প্রয়োগ করব। তাহলে আমরা লিখব তরঙ্গের উপরিপাতন নীতি অনুসারে লব্ধি সরণ হবে এই দুটো তরঙ্গের পৃথক পৃথক সরণের বীজগাণিতিক যোগফলের সমান। তাহলে আমরা যদি লিখি 0.5 sin 800 পাই t minus 2 পাই বাই 0.5 into x plus 0.5 sin 800 পাই t plus 2 পাই বাই 0.5 into x। এটি কি দেখা যাচ্ছে কিনা লিখে লেখাটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এখন আমাদের কাজ হবে আমরা 0.5 যদি কমন নিয়ে নিই, আমরা একটু এই পাশে এনে লিখি, এই পাশে নিয়ে আসি। 0.5 যদি কমন নেই তাহলে আমাদের থাকবে sin 800 পাই t minus 2 পাই বাই 0.5 into x plus
sin 800 pi t plus 2 pi x by 0.5। এখন আমরা sin c plus sin b সূত্র ব্যবহার না করে একবারে করব, সেটি হচ্ছে sin a minus b plus sin a plus b, অথবা তোমরা যেটা জানো sin a plus b plus sin a minus b সেটি হচ্ছে 2 sin a cos b। এটি করলে আমরা এক লাইনেই উত্তরটি পেয়ে যাব। তাহলে আমি যেটা বলছি যে sin a plus b plus sin a minus b, এটি হচ্ছে a, এটি হচ্ছে b। আমি যদি একটু মার্ক করে দেই, ধরো এটি হচ্ছে আমাদের a, এটি হচ্ছে b, এটি হচ্ছে a, এটি হচ্ছে b। তাহলে আমাদের সূত্রটি ছিল সেটি হচ্ছে এরকম, আমরা লিখে দিই আমি যে sin a plus b plus sin a minus b, এটি হচ্ছে 2 sin a cos b। তাহলে আমরা সরাসরি এটা জেনে যাব 0.5 into 2 sin, আমাদের এই হচ্ছে এটি, বি হচ্ছে এটি। তাহলে এই লিখবো আমরা 800 pi t এবং cos 2 pi x by 0.5। আমরা খুব সহজেই এক লাইনে করে ফেললাম। এখন আমরা যদি এটাকে sin c plus sin d করতাম, আমাদের আরেকটি লাইন বেশি করতে হতো। তাহলে আশা করি তোমরা এভাবে চাইলে বিভিন্ন লাইন স্কিপ করতে পারো। তাহলে এখন আমরা এটা, তাহলে আমাদের আরেকটু আমরা চাইলে এটাকে গুণ আকারে নিয়ে যেতে পারি। এখন খেয়াল করো, আমি তোমাদের আগেই বলেছিলাম যে দুটি অগ্রগামী তরঙ্গের উপরিপাতনের ফলে আমরা যে স্থির তরঙ্গটি পেলাম, সেই স্থির তরঙ্গের বিস্তার হবে তরঙ্গ যে সৃষ্টি হয়েছে সেই মূল অগ্রগামী তরঙ্গের বিস্তারের দ্বিগুণ। মূল অগ্রগামী তরঙ্গের বিস্তার ছিল 0.5, কিন্তু এখন কিন্তু আমরা পাচ্ছি তার দ্বিগুণ। তাহলে এটাকে আমরা রাখতে পারি এভাবে, অথবা আমরা গুণ করে দিয়ে এটাকে এভাবে লিখতে পারি যে sin 800 pi t cos 2 pi x by 0.5। তাহলে আমরা এটাকে এইভাবে না, আমরা এই 0.5 into 2 দিয়ে লিখি, আমাদের পরবর্তী অঙ্কে বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে আমরা কার সঙ্গে কম্পেয়ার করব? এটাকে আমরা 2 into 0.5। তাহলে আমাদের এই ক নাম্বারের অ্যান্সার শেষ। তাহলে আমরা ক এর উত্তর করে ফেললাম, সেটি হচ্ছে সৃষ্ট স্থির তরঙ্গের সমীকরণ আমরা নির্ণয় করে ফেললাম। এরপরে আমাদের খ নম্বরের প্রশ্নের উত্তর, প্রশ্নটি হচ্ছে সৃষ্ট স্থির তরঙ্গের তিনটি সুস্পন্দ ও তিনটি নিস্পন্দ বিন্দু অবস্থান নির্ণয় করে। এই প্রশ্নটি আমি গত বছরের, এবছর যারা পরীক্ষা দেবে তাদের নির্বাচনী পরীক্ষায় করেছিলাম, হাতে গোনা 2-1 ছাড়া বাকি কেউই এটির উত্তর করতে সমর্থ হয়নি। আমি দেখে নিতে চাচ্ছি কারো কোনো মন্তব্য রয়েছে কিনা। শুধুমাত্র প্রেজেন্ট দিয়ে সবাই সবার দায়িত্ব শেষ করছে। তাহলে আমরা এখন সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দু দূরত্ব বের করব। এখন আমরা এটির জন্য যে সুস্পন্দ নিস্পন্দ বিন্দু পাবো, আমরা কিন্তু এখানে আমরা এটাকে কার সঙ্গে কম্পেয়ার করব। অনেক বইয়ে দেখবে তোমরা ওরা ল্যামডা বের করে মুখস্থ ব্যবহার করছে যে 0 অথবা λ/4 অথবা λ/2, এভাবে করলে হবে না। তোমাকে আগে এই স্থির তরঙ্গের যেভাবে আমরা সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুর গাণিতিক সমীকরণ প্রতিপাদন করি নির্ণয়ের, সেভাবে দেখাতে হবে যে সুস্পন্দ বিন্দু কখন হলো এবং নিস্পন্দ বিন্দু কখন হলো। তাহলে আমরা এই যে, তাহলে এখন এই উত্তরটি হচ্ছে
আমাদের সুস্পন্দ স্থির তরঙ্গের সমীকরণটা আমরা পেয়েছিলাম 2 ইন্টু 0.5, এটাকে আমরা cosটাকে আগে লিখি, cos 2 pi x by 0.5 ইন্টু sin 800 pi p। মানে এটাকে আমরা কার সঙ্গে, একে স্থির তরঙ্গের সাধারণ সমীকরণ সেটি হচ্ছে আমাদের y বস্তু হচ্ছে, যেটা গতদিন আমি প্রমাণ করেছিলাম, 2a cos 2 pi by lambda into x sin 2 pi by lambda into vt। তাহলে আমরা এর সঙ্গে এটাকে তুলনা করব। গতদিন আমরা কিন্তু এই সমীকরণটি প্রমাণ করেছিলাম, সেটি হচ্ছে 2a sin 2 pi by lambda into vt cos 2 pi by lambda into x। তাহলে আমাদের এখানে a হচ্ছে কতটুকু, এই অংশটুকু কিন্তু হচ্ছে আমাদের লব্ধি যে স্থির তরঙ্গটি সৃষ্টি হলো সেটির বিস্তার। তাহলে এই বিস্তারের মান যখন সর্বোচ্চ হবে তখন সুস্পন্দ বিন্দু পাবো, এবং এই বিস্তারের মান যখন সর্বনিম্ন হবে তখন আমরা নিস্পন্দ বিন্দু পাবো। কিন্তু সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু যাই হোক না কেন, আমাদের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। এই প্রশ্নটাকে অনেকভাবে, আমি কিন্তু একটি বড় প্রশ্ন করাচ্ছি, এই প্রশ্ন সমাধান করতে পারলে এই স্থির তরঙ্গ সম্পর্কিত সব ধরনের প্রশ্নের উত্তর তুমি করতে পারবে। তাহলে এখন আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা আগে বের করে নিই, কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এগুলো বের করতে হয়। বা আমাদের রিভার্স আসতে পারে, এই সমীকরণ দিয়ে বলতে পারে যে দুটি অগ্রগামী তরঙ্গের উপরিপাতনের ফলে স্থির তরঙ্গ সৃষ্টি হলো, সে দুটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ তুমি বের করে দেখাও, এটাও আসতে পারে। তাহলে আমাদের কাজটাই অনেক সংক্ষিপ্ত সময়ে চলে এসেছি। তাহলে এর সাথে তুলনা করে, তাহলে তুলনা যদি আমরা করি তাহলে আমাদের ল্যামডা বের করতে হবে। আমরা এখান থেকে কম্পেয়ার করলে কি কি পাবো খেয়াল করো। তাহলে আমরা 2 পাই বাই ল্যামডা সমান এটা লিখতে পারবো। সব বের করি, আমি আগে বলছি, আমি সব বের করে দেখাচ্ছি। তুলনা করলে আমরা পাবো 2 পাই বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই বাই 0.5। সুতরাং আমাদের ল্যামডা হবে, এসআই এককে দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে 0.5 মিটার। আমাদের কিন্তু এই অঙ্কের জন্য এটাই লাগবে। এটা আমি দেখাচ্ছি, যদি আমাদের বলা হতো তরঙ্গ বেগ বের করো, কম্পাঙ্ক বের করো, কিভাবে করবো, তাহলে আমরা এর পরবর্তী যে অপশনটি রয়েছে সেটাতে চলে যাই। তাহলে আমাদের এখানে খেয়াল করো, এই 800 পাই হবে তার সমান 2 পাই বাই ল্যামডা ইনটু ভি এর সমান হবে, এবং 2 পাই বাই ল্যামডা ইনটু ভি সমান হবে 800 পাই। তাহলে আমাদের আমরা এখান থেকে n বের করতে পারি, ভি বের করতে পারি, কারণ এই ভি বাই ল্যামডা এটা কিন্তু হচ্ছে n, এটা মনে রাখো তোমরা। এখান থেকে আমরা ভি বের করতে পারি যেভাবে হোক। এই 2 পাই যদি কাটা চলে যায়, এখানে আসবে 400। তাহলে আমাদের ভি বাই ল্যামডা, যেটাকে আমরা বলে থাকি কম্পাঙ্ক, এটি হবে 400 হার্টজ। আর আমরা তরঙ্গ বেগ এটি জানি, ভি বস্তু হচ্ছে m ল্যামডা। তাহলে m হচ্ছে আমাদের 400 আর ল্যামডা হচ্ছে 0.5। তাহলে এটি আসবে 200 মিটার পার সেকেন্ড। এটি কিন্তু আমাদের অতিরিক্ত অংশ, আমাদের অঙ্কের অংশ কিন্তু এই পর্যন্ত। আমি দেখালাম কিভাবে এগুলো বের করতে হয়। তাহলে পর্যায়কাল বের, তোমরা ক্যালকুলেশনটা খেয়াল করে দেখো কোথাও কোনো ভুল হয়েছে কিনা। আশা করি ভুল হয়নি কোথাও। হ্যাঁ, তাহলে এটা আমাদের গেল। আমরা ল্যামডা আমাদের দরকার ছিল, এখান থেকে আমরা যদি বের করতাম এভাবে পেতাম 200 মিটার পার সেকেন্ড আসতো। এখন আমাদের বের করতে হবে সুস্পন্দ বিন্দু, এবং আমরা ল্যামডা পেয়েছি 0.5, এটা আমরা জেনে রাখি। তাহলে সুস্পন্দ বিন্দু,
অবস্থান নির্ণয়। তাহলে আমরা এটা কিন্তু হচ্ছে আমাদের বিস্তার, যে 2a cos, এই সমীকরণটি কিন্তু এটির অনুরূপ হবে। এই ল্যামডাটি আমি এটাকে আমরা কার অনুরূপ লিখতে পারি? এটা হতে পারে a sin ওমেগা t। এখানে আমাদের a হচ্ছে 2a cos 2 pi by lambda into x। কেন আমরা sin কে না ধরে cos কে এর ভিতর ঢুকালাম? কারণ এখানে x সরণ রয়েছে, বিস্তার হচ্ছে কি সরণ, এই জন্য। তাহলে a এর মান সর্বোচ্চ হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস 2a হবে যদি এই অংশটুকু সর্বোচ্চ হয়, এবং সেটি হচ্ছে প্লাস মাইনাস 1 cos 2 pi by lambda into x ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে আমরা জানি তার কি মান রয়েছে, 2 pi by lambda into x ইকুয়ালস টু হচ্ছে cos 0 হচ্ছে 1, cos pi হচ্ছে মাইনাস 1, cos 2 pi হচ্ছে 1। এভাবে আমরা লিখতে থাকবো। তাহলে জেনারেলাইজড হিসেবে আমরা লিখব cos 2 pi by lambda into x ইকুয়ালস টু হচ্ছে cos m pi, যেখানে m হচ্ছে 0 1 2। আগেই বলছি মুখস্থ কিন্তু লেখা যায়, মুখস্থ লিখে তুমি নাম্বার পুরোপুরি পাবে না। দেখাতে একটু সমস্যা হচ্ছে দেখতে, ঠিক করে দিয়েছি আমি। তাহলে এখন দুই দিক থেকে যদি আমরা cos ক্যান্সেল করে দিই, তাহলে আমাদের 2 pi by lambda into x ইকুয়ালস টু হবে m pi। আমাদের জানাতে বলা হচ্ছে তিনটি সুস্পন্দ বিন্দু, তাহলে আমরা m এর মান তিনটি বসাবো, 0 1 এবং 2 হবে। তাহলে আমাদের এখান থেকে আমাদের x ইকুয়ালস টু আমরা কত পাবো? পাই পাই যদি ক্যান্সেল করে দিই, এটি হবে m lambda by 2। তাহলে তিনটি সুস্পন্দ বিন্দু হবে, একটি হবে lambda by 2, একটি হবে 2 lambda by 2 মানে শুধু lambda, আচ্ছা আমি 2 lambda by 2 লিখছি, আর একটি হবে 3 lambda by 2। এই তিনটি, এটা আমাদের যেহেতু বলা হয়েছে তিনটি, আমরা তিনটি বের করলাম, অনেকগুলো আমরা বের করতে পারি এখান থেকে। তাহলে আমাদের কি আসবে? ল্যামডার ভ্যালু আমরা বের করে নিয়ে এসেছিলাম 0.5, তাহলে প্রথমটি আসবে 0.25 মিটার, পরেরটি আসবে 0.5 মিটার, এবং এরপরেরটি আসবে 0.75 মিটার। এটা কিন্তু আমি বের করেছিলাম ল্যামডার ভ্যালু যে হচ্ছে 0.5, এটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের এই কয়েকটি আমরা সুস্পন্দ বিন্দু পাবো। এটি হচ্ছে আমাদের, ও এখানে একটি ভুল হয়েছে, m এর ভ্যালু 0 বসালে এটি হবে 0, সরি কারেকশন করে নাও। m এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে প্রথমটি আসবে 0, পরেরটি আসবে 1 বসালে lambda by 2, পরেরটি আসবে 2 lambda by 2 হবে। তাহলে আমাদের মানগুলো যদি বসাই, 0.5 ডিভাইড 2 হচ্ছে 0.25 মিটার, এবং এরপরে কি হচ্ছে 2 কাটা গেলে এটি হবে 0.5 মিটার। এই তিনটি আমরা সুস্পন্দ বিন্দু পেলাম। এখন আমরা চলে যাচ্ছি নিস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত, মানে তিনটি নিস্পন্দ বিন্দু আমরা অবস্থান বের করব। তার মানে এই স্থির তরঙ্গের যদি পথ পার্থক্য যদি এটি হয়, তাহলে খেয়াল করো একটি সুস্পন্দ থেকে আরেকটি সুস্পন্দ বিন্দুর দূরত্ব হচ্ছে 0.25, এটা হচ্ছে প্রথম সুস্পন্দ থেকে দ্বিতীয় সুস্পন্দের দূরত্ব, আবার দ্বিতীয় সুস্পন্দ থেকে তৃতীয় সুস্পন্দ বিন্দুর দূরত্ব কিন্তু 0.25 মিটারই হবে, যেটাকে আমরা ল্যামডা বাই 2 দিয়ে বলেছিলাম যে একটি সুস্পন্দ বিন্দু থেকে পরবর্তী সুস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2, এবং একটি নিস্পন্দ থেকে পরবর্তী নিস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2, এবং একটি সুস্পন্দ থেকে একটি নিস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব ছিল ল্যামডা বাই 4। তাহলে আমরা নিস্পন্দ বিন্দু নির্ণয় করছি, অবস্থান
তাহলে এখন আবার আগের মধ্যে আমরা লিখবো যে a এর মান সর্বনিম্ন হবে সর্বনিম্ন কত হবে সেটি হবে 0 যদি আমাদের এই আমি মুছে ফেলেছি এই cos এর যে টার্মটি রয়েছে cos 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল টু কি হয় 0 তাহলে এটি 0 হলে আমরা কার মান আমরা জানি 0 cos 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল টু হচ্ছে cos 90 হচ্ছে আমাদের 0 cos 270 ডিগ্রি যেটা হচ্ছে 3 পাই বাই 2 এটি হচ্ছে 0 খেয়াল করতে হবে পর্যায়বৃত্ত ফাংশনের ক্ষেত্রে নির্দিষ্ট পর্যায় পর পর এই মানগুলো পুনরাবৃত্তি হয় cos এর পর্যায়কাল হচ্ছে আমরা জানি পাই 180 ডিগ্রি পর পর এগুলো পুনরাবৃত্তি হয় এরপরে আরেকটা লিখতে পারবো এটি হচ্ছে 5 পাই বাই 2 এইভাবে এই মানগুলো আসবে তাহলে এখন আমরা এটাকে জেনারেলাইজড ফর্মুলাতে লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইনটু x হচ্ছে cos 2m প্লাস 1 ইনটু পাই বাই 2 কেন আমরা 2m প্লাস 1 লিখলাম কারণ পাই বাই 2 এর আগে সবসময় কিন্তু একটি বিজোড় সংখ্যা এখানে 1 এখানে 3 এখানে 5 এই কারণে আমরা পাই বাই 2 লিখেছি বিজোড় সংখ্যা লিখেছি 2m প্লাস 1 যে কোনো বিজোড় সংখ্যা আর এখানে আমরা m এর মান 0 থেকে ধরেছি তাহলে আমরা 2m মাইনাস 1 লিখতে পারতাম m হচ্ছে 0 1 2 ডট 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 এই মানগুলো হবে তাহলে এরপরে দুই দিক থেকে যদি আমরা cos ক্যান্সেল করে দেই তাহলে আমাদের 2 পাই বাই ল্যামডা ইনটু x হবে 2m প্লাস 1 ইনটু পাই বাই 2 তাহলে এখান থেকে আমরা যদি পাই পাই ক্যান্সেল করে দেই আমাদের x ইকুয়াল টু আসবে 2m প্লাস 1 ইনটু ল্যামডা বাই 4 তাহলে এখন আমরা আগের মতো m এর মান যদি 0 বসাই এখানে 0 হলে এটা হবে ল্যামডা বাই 4 m এর মান যদি 1 বসাই এটি হবে 3 ল্যামডা বাই 4 তিনটি যারা আমাদের বের করতে বলা হয়েছে m এর মান 2 বসালে এটি হবে 5 ল্যামডা বাই 4 এখন আমরা জানি ল্যামডার ভ্যালু ছিল 0.5 তাহলে আমরা যদি 0.5 বসাই 0.5 দিয়ে যদি আমরা এখানে আমাদের বের করা ছিল আমাদের আগেই ল্যামডা ছিল 0.5 মিটার এখন 0.5 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 0.5 ডিভাইড 4 এটি হচ্ছে 0.125 মিটার এরপরে এটিকে যদি আমরা 3 দিয়ে গুণ করি এটি হবে 0.375 মিটার এটিকে যদি আমরা 5 দিয়ে গুণ করি এটি হবে 0.625 মিটার এই তিনটি আমাদের বের করতে বলা হয়েছে এখানেও আমরা যদি দেখাতে চাই পরপর দুইটি নিস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব এটি কিন্তু হচ্ছে কত পয়েন্ট এই যে আগের মতোই এটা থেকে এটা যদি বিয়োগ করো 0.25 মিটার যেটি হচ্ছে আমাদের ল্যামডা বাই 2 এবং প্রথম নিস্পন্দ বিন্দু থেকে দ্বিতীয় নিস্পন্দ বিন্দুর দূরত্ব হচ্ছে 0.25 মিটার যেটি হচ্ছে ল্যামডা বাই 2 মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক আমাদের ক্লাস অতিরিক্ত হয়ে গেছি আমি আবার দুঃখ প্রকাশ করছি আসলে একটি টপিক যদি আমরা শুরু করি এটি শেষ করতে সময় লেগে যায় এই জন্য এখানে অনেক ধৈর্যের এবং একাগ্রতার প্রয়োজন হয় এখন আমাদের যদি প্রশ্ন এরকম বলা হতো প্রথম সুস্পন্দ বিন্দু হচ্ছে 0 তার মানে আমাদের গ্রাফটা দেখতে কিন্তু এইরকম হবে আমরা যদি আমাদের গ্রাফিক্যালি এটা দেখাতে চাই তাহলে আমাদের সেই গ্রাফটা এরকম হবে আমাদের সুস্পন্দ বিন্দু থেকে শুরু হয়েছে তাহলে আমরা যদি গ্রাফটা এভাবে লিখি এইভাবে আমাদের গ্রাফটি হবে এটি হচ্ছে আমাদের প্রথম সুস্পন্দ বিন্দু এটি হচ্ছে 0 এরপরেরটি হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রথম সুস্পন্দ বিন্দু এটি নোড এটি হচ্ছে প্রথম নিস্পন্দ বিন্দু এই পুরোটা হচ্ছে আমাদের ল্যামডা ল্যামডা কতটুকু ল্যামডা হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে ল্যামডা যে মানটি আমরা পেয়েছি 0.5 মিটার তাহলে একটি সুস্পন্দ থেকে দ্বিতীয় সুস্পন্দ বিন্দুর দূরত্ব এই দূরত্বটা কিন্তু আমরা পেয়েছি 0.25 মিটার এই যে দুটার মধ্যে গ্যাপ
এটা হচ্ছে 0.25 মিটার। দ্বিতীয় থেকে তৃতীয়টার গ্যাপও কিন্তু হচ্ছে 0.25 মিটার। তার মানে আমরা যদি তৃতীয় সুস্পন্দ বিন্দুতে যাই, এই গ্যাপটিও কিন্তু হবে 0.25 মিটার। এখন আমরা নিস্পন্দতে যদি যাই, প্রথম নিস্পন্দ বিন্দুর অবস্থান ছিল আমাদের 0.125, যেটি হচ্ছে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ। আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। খেয়াল করে দেখো, এক একটি লুপ হচ্ছে λ/2 এবং এক একটি অর্ধ লুপ হচ্ছে λ/4। আমরা এরকম কয়টি অর্ধ লুপ পেয়েছি? আমরা এরকম 4টি অর্ধ লুপ পেয়েছি। দেখো, খেয়াল করো, তাহলে আমাদের অর্ধলুপ কয়টি? এটি হচ্ছে প্রথম অর্ধলুপ, এটি হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে 4টি অর্ধলুপ মিলে হচ্ছে একটি তরঙ্গ দৈর্ঘ্য, যেটি হচ্ছে 0.5। তাহলে একটি অর্ধলুপ হবে 0.5 এর 4 ভাগের 1 ভাগ, এটি হচ্ছে 0.125। এটি হচ্ছে আমাদের প্রথম নিস্পন্দ বিন্দুর অবস্থান। দ্বিতীয় নিস্পন্দ বিন্দুর অবস্থান হবে, এই যে খেয়াল করো, এটা হচ্ছে তৃতীয় অর্ধলুপের মধ্যে অবস্থিত। তাহলে একটি অর্ধলুপ যদি 0.125 হয়, এটাকে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো 0.375 মিটার। এবং পরবর্তী সেটি হচ্ছে আমাদের পঞ্চম অর্ধলুপে চলে যাচ্ছে। এটাকে যদি আমরা নাম্বারিং করি হবে, সেটি হবে 5th হাফ লুপ। তাহলে এভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা পড়ে ফেলতে পারি। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আমার লেকচারটি মনোযোগ দিয়ে শুনেছো, এবং বাসায় যদি এটি চর্চা না করো তাহলে কিছুই হবে না।